অজ্ঞাত বেওয়ারিশ লাশ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির রেকর্ড অনুযায়ী গত 6 বছরে পাওয়া 2 লক্ষেরও বেশি লাশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছিল, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকদিন কেটে যাওয়ার পর যদি লাশগুলিকে শনাক্ত করা না হয়, তখন এই অজ্ঞাত শবদেহের বিজ্ঞাপন পেপারে দেওয়া হয়। এই ধরনের অজ্ঞাত পরিচয়ের শবদেহকে শ্মশান অথবা কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, এই শবদেহগুলিকে বইবার জন্য লোক পাওয়া যায় না, আর সেই জন্য এই ধরনের লাশ পচতে শুরু করে। অনেক সময় এই শবদেহগুলিকে শ্মশানে পৌঁছে দেওয়ার কাজ করে ড্রাগ এডিক্টরা, যারা কিনা নেশাগ্রস্ত। এরা অল্প কিছু টাকার বিনিময়ে এই ধরনের কাজ করতে রাজি হয়ে যায়। দেশের অনেক মর্গে তাদের ক্ষমতার তুলনায় অনেক বেশি মৃতদেহ রয়েছে, আর যখন কোনো দেহ কেউ দাবি করে, তখন দ্রুত তাকে সেই দেহ দিয়ে দেওয়া হয়। অনেক সময় বেশ কিছু আইনি কাজে ফাঁক থেকে যায়, যেগুলি এসব ক্ষেত্রে পালন করা উচিত। गणेशाय नमः। ओम शुक्राय नमः। ओम दुर्गाय नमः। ओम शुक्राय नमः। ओम शनिश्चराय नमः। ओम वासुदेवाय नमः। অনেক খেয়ে নিয়েছি ভাই, কালকে আর খাবো না। না না, কাল আর খাবো না। আর কটা বাজে রে? আমি এখান থেকে বাস ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি এখান থেকে বাস ধরে নেবো। আরে সকালে তো যাচ্ছে ভাই, 5টা বাজে, 5টা। হ্যাঁ, তো বাস তো চলেই আসবে এক্ষুনি। আমি এখানে দাঁড়াচ্ছি, চলে যা। ও তো বসে পড়লো, আমরা চললাম। হ্যাঁ ঠিক আছে, চলে যাই। হ্যাঁ, আমরা তো হেঁটেই পৌঁছে যাবো। চল। চল আসলাম। কালকে সকালে কখন যেতে হবে? সকাল 10টার মধ্যে। যেই হোমওয়ার্কটা দিয়েছিল করেছিলি? না রে ভাই, ম্যাথসের হোমওয়ার্কটা এত কঠিন ছিল না, শেষই করতে পারিনি। অঙ্কের কোশ্চেনটা একটু কঠিন, স্যারকে হ্যাঁ একটু রে, ও জিজ্ঞেস ঠিকই করে বলছে, নিতে। আমারও কঠিন ওর মধ্যে লেগেছিল। 2-3টে কিন্তু কোশ্চেন করতে আমি তো হবে, সলভ হ্যাঁ। করে নিয়েছি। আরে আরে বাপরে, এই তো দেখছি মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। মনে হয় অজ্ঞান হয়ে গেছে। সত্যি অনেক রক্ত বেরোচ্ছে রে। এবার কি করব? একে হসপিটাল নিয়ে যেতে হবে তো। না হলে মারাও যেতে পারে। কিন্তু হসপিটালে কিভাবে নিয়ে যাব? আরে কোনো গাড়িও আসছে না। হ্যাঁ হ্যাঁ, একটা লোকও তো নেই। কি করি বলতো? হেল্প 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 আঙ্কেল আঙ্কেল, ওই দেখুন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আঙ্কেল। ওনার বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ফেটে গেছে আঙ্কেল। আঙ্কেল
প্লিজ আপনি হেল্প করে দিন না ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। Please, uncle. আঙ্কেল আঙ্কেল প্লিজ প্লিজ আঙ্কেল। সাবধানে, আস্তে আস্তে। যাও বাচ্চারা, তোমরা ভেতরে যাও, যাও। নে, ওঠ। হ্যাঁ যাও, ধরো। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। তোল। যখন আমরা স্কুলে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম যে বাস থেকে উনি নামলেন, ওই বাসটাই ওনাকে ধাক্কা মারলো, তারপর উনি নিচে পড়ে গেলেন। উনি তাল খাচ্ছিলেন, মনে হলো যেন উনি নেশা করে আছেন। আমরা এই আঙ্কেলের গাড়ি দাঁড় করি, তারপর ওনাকে এখানে নিয়ে আসি। বাবু তোমরা খুব ভালো কাজ করেছো। এখন আমরা এনে দেখাশোনা করব আর পুলিশকে খবর দিয়ে দেবো। তোমরা এখন স্কুলে ফিরে যাও। ঠিক ঠিক আছে। আছে। শোনো বাচ্চারা, চলো আমি তোমাদের স্কুলে পৌঁছে দিচ্ছি। ইয়ে ইয়ে, চল। কোনো ব্যাপার না, তুমি পিছনে বসো। গোবিন্দ রাজপুত, বাজার থানা, যোধপুর। রক্তে প্রচুর পরিমাণে অ্যালকোহল রয়েছে, মাথায় গভীর ক্ষত রয়েছে আর হার্ট অ্যাটাক হয়েছিল। এমন কোনো জিনিস যেটা থেকে বোঝা যায় ইনি কে? মানে কোনো আইডেন্টিফিকেশন? না, কিছু পাওয়া যায়নি, না কোনো পার্স না মোবাইল। কিন্তু হ্যাঁ, 10 টাকার কয়েকটা নোট পাওয়া গেছে। স্কুলে 3টে বাচ্চা দেখেছিল, যে বাস থেকে নামে সেই বাসেই এ ধাক্কা খায়। ওই বাচ্চাগুলো একে অজ্ঞান অবস্থায় এখানে নিয়ে আসে। যখন আনা হয়েছিল তখনও প্রাণ ছিল, কিন্তু আমরা একে বাঁচাতে পারিনি। সে নেশায় বুঁদ হয়েছিল। যে বাস থেকে সে নেমেছিল সেই বাসের সঙ্গেই তার ধাক্কা লাগে। স্কুলের 3টি বাচ্চা এটা দেখতে পায় আর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তবুও এই লোকটাকে বাঁচানো যায়নি। তার কাছে এমন কোনো জিনিস পাওয়া যায়নি যা থেকে তাকে শনাক্ত করা যায়। পেপারে বিজ্ঞাপন দেওয়া হয় যদি কোনো পরিচিত ব্যক্তি বা আত্মীয় স্বজন কেউ থেকে থাকেন তিনি যেন দেহটা শনাক্ত করেন। আর তারপর মৃত্যুর প্রায় 10 দিন পরে গিয়ে এই লাশটি একটি পরিচয় পায়। চলুন, স্যার ডাকছেন। এ বাড়মেরে থাকে স্যার। আমার খুড়তুতো ভাই গোপাল সিং, ও স্ত্রী বাড়িতেই আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওকে কিচ্ছু জানাইনি। আমরা বিশ্বাসই করতে পারছি না যে ও চলে গেছে। যোধপুরে কোনো দরকারে এসেছিল? ওর কাজটা চলে গেছিল স্যার। 4 সপ্তাহ আগে ও আমাকে বলেছিল ও কাজ খুঁজতে যোধপুর যাচ্ছে, কিন্তু কে জানে কোথা থেকে ওর মদের নেশা হলো। ইদানিং ও খুব মদ খাওয়া শুরু করে, অনেক টাকা নষ্ট করে ফেলেছিল। শিক্ষিত ছিল স্যার, MBA করেছিল, কিন্তু ওর মাথায় নিজের বিজনেস করার ভূত চেপে গেছিল স্যার। আপনারা
গোপাল আমাদেরও খুঁড়তো ভাই। অনিল এই খবরটা নিউজ পেপারে দেখে। এখন বুঝতে পারছি না ওর বউকে এই খবরটা কি করে দেবো। মাত্র 1 বছর আগেই তো বিয়ে হয়েছিল ওদের। আমরা এখনো ওই খবরটা ওর মাকে বলার সাহস করতে পারিনি। উনি একা মানুষ, গোপালের বাবা তো আগেই মারা গিয়েছেন। গ্রামেও আমরা কাউকে কিছু বলিনি। ভাবলাম কি আগে কনফার্ম তো করিনি খবরটা সত্যি না মিথ্যে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ওই গোপাল। আপনাদেরকে বডি হ্যান্ডওভার করার আগে কিছু ফর্মালিটিস রয়েছে। ঠিক আছে, আপনারা বডি নিয়ে যেতে পারেন। স্যার পোস্টমর্টেমের রিপোর্টটা চাই স্যার, ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। ওই গোপালের মা আর ওর স্ত্রীর প্রয়োজন পড়বে, নইলে কোনো বেনিফিটসে পাবে না ওরা। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আপনি অপেক্ষা করুন। থ্যাংক ইউ স্যার। তেরোই আগস্ট দাহ করা হয়েছিল স্যার। দেখছি। আধ ঘন্টা লাগবে, আপনি বাইরে বসুন, আমি দেখছি। স্যার, দীপক প্রসাদের মোবাইল আবার চালু হয়ে গেছে। ওতে নতুন সিম লাগানো হয়েছে। কে ইউজ করছে এই ফোনটা? যোধপুর মার্কেট এরিয়ার কপিল শর্মা নামের একজন। একই শহরের অন্য একটি থানা এক নিখোঁজ ব্যক্তির খোঁজ করছিল, আর প্রায় 4 মাস পরে সেই নিখোঁজ ব্যক্তির ফোন আবার চালু হয় কোনো অন্য একজনের নামে, অন্য একটি সিম কার্ডের সাহায্যে। এই নিখোঁজ ব্যক্তির নেশায় বুঁদ হয়ে থাকা ওই ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক ছিল যিনি বাসের সঙ্গে ধাক্কা লেগে মারা যান? এই দুজনের মধ্যে যোগসূত্রটা কি? কপিল শর্মা? উনি আমার হাজবেন্ড। কেন? উনি কোথায়? বাড়িতেই আছেন। ব্যাপারটা কি? 4445768898। না স্যার, এটা তো আমার নাম্বার নয়। আপনার নামই নেওয়া হয়েছে এই নাম্বার। আচ্ছা, এটা ওই নাম্বারটা না তো যেটা 3 দিন আগে অমিতকে তুমি দিয়েছিলে? আমার মোবাইলটা নিয়ে আসো, আমি চেক করছি। ট্রিপল 4566898, এই নাম্বারটাই তো স্যার? হ্যাঁ।
হ্যাঁ স্যার, এই নাম্বারের সিমটাই আমি আমার ভাইপোকে 3 দিন আগে দিয়েছিলাম। কি নাম তার? কোথায় থাকে? অমিত শর্মা, স্টুডেন্ট স্যার, এই পাশেই থাকে। আরে কপিল, এসো এসো। কি হয়েছে? অমিত বাড়ি আছে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? অমিত, অমিত একবার এদিকে আয় তো। আসছি বাবা। অমিত, এই ফোনটা কোথা থেকে পেলি তুই? কুড়িয়ে পেয়েছি। সে কি? কোত্থেকে পেয়েছিস? আমি আমার স্কুলের কাছ থেকে পেয়েছি। বাবা অমিত, সত্যি করে বলো এটা কোথায় পেয়েছো? বাবা সত্যি করে বলো, কোথায় পেয়েছো এই ফোনটা? সত্যি আমি আমার স্কুলের কাছে পেয়েছি। এটা কি রাস্তায় পড়েছিল? হ্যাঁ স্যার। বাবা অমিত, এটা যার ফোন তাকে আমরা 5 মাস ধরে খুঁজছি। তুমি কি জানো ওই লোকটা এখন কোথায় আছে? অমিত, তুই যদি সত্যি কথা না বলিস ব্যাপারটা খুব খারাপ হবে। কখন থেকে জিজ্ঞাসা করছি, একই কথা বলে যাচ্ছিস। তোকে এই সিম কার্ডটা কপিলের দেয়াই উচিত হয়নি। আপনি বাচ্চাকে বকাবকি করবেন না ওইভাবে। অমিত বাবা, তুমি তো জানো পুলিশকে সবসময় সত্যি কথা বলতে হয়, তাই না? বলো বাবা। স্যার, আমি একটা জিপের ভেতর থেকে পেয়েছি। জিপের মধ্যে থেকে? হ্যাঁ স্যার, এই 4-5 মাস আগের কথা, জুলাইতে আমি আর আমার বন্ধুরা স্কুলে যাচ্ছিলাম। তখনই আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখি। একটা লোক খুব খারাপভাবে আহত হয়েছিল। তারপর আমরা একটা জিপকে দাঁড় করাই আর ড্রাইভার আঙ্কেলের সাহায্যে আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। তারপর আমরা সেই জিপে স্কুলে চলে যাই। যখন আমি জিপের পেছনে বসেছিলাম তখনই আমি এই মোবাইলটা ওখানে কুড়িয়ে পেয়েছিলাম। আরে সামনেই তো বেশি মজা, বল ভাই। ঠিক বলেছিস বিবেক, যদি চালাতে পারতাম না তাহলে আরো মজা হতো। যাতে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, পিছনে বসার কি মজা তোরা দুজন বুঝতে পারবি না। আমি সিম কার্ড খুলে ফেলি আর ফোনটা নিজের কাছে রেখে দিই। এই মোবাইলটা হয়তো ওই আঙ্কেলেরই যার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে? কেপিআর হসপিটাল। এই দেখুন, ওই লোকটা মারা যায়। আমরা ওর পোস্টমর্টেমও করি, কিন্তু ওর কাছ থেকে আমরা পরিচয়পত্রের মতো কিছুই পাইনি। তারপর আমরা বাজার থানা পুলিশ স্টেশনে ফোন করি, কিন্তু পরে জানতে পারলাম যে ওই বডিটা কেউ ক্লেম করে নিয়েছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই দেখুন, ওই লোকটা মারা যায়। আমরা ওর পোস্টমর্টেমও করি, কিন্তু ওর কাছ থেকে আমরা পরিচয়পত্রের মতো কিছুই পাইনি। তারপর আমরা বাজার থানা পুলিশ স্টেশনে ফোন করি, কিন্তু পরে জানতে পারলাম যে ওই বডিটা কেউ ক্লেম করে নিয়েছিল।
এটা কি সেই লোকটার ছবি? স্যার আমি রেকর্ডস দেখছি। এরই তো ছবি ছাপিয়েছিলাম কাগজে। জানি না কিভাবে সেটা আমাদের নজরে এড়িয়ে গেল। ইয়েস স্যার, একই লোক, ওই। বাড়মেরের কোনো অনিল রাঠোর ক্লেম করেছিল, নিজেকে ওর কাজিন বলেছিল, আর মৃত ব্যক্তির নাম গোপাল সিং বলেছিল। কিন্তু এর নাম তো দীপক প্রসাদ, একজন পুরোহিতের ছেলে। শিবেন্দু প্রসাদ খুব ভালো লোক, দীপক তারই বড় ছেলে, মাঝে মাঝে তার সাথে পুজো করতেও যেত। ও তো আমার বাড়িতেও দু একবার এসেছিল। তার মানে কোনো ভুল লোক বডিটা ক্লেম করেছে। এই দীপক 29 জুলাই হারিয়ে যায়, আর ওর বাবা 1 আগস্ট মিসিং ডায়েরি করেন। কি বলবো অশোকবাবু, দীপকের না পুজো পাঠে মন আছে, আর নিজের কাজটাও মন দিয়ে ঠিকঠাক করে না, তার উপরে নেশা করার অভ্যেস। আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, ব্যাপারটা আমরা দেখছি। স্যার 2 দিন হয়ে গেছে দাদাকে পাওয়া যাচ্ছে না, ওই রকম কখনো করে না স্যার, এবার তো চিন্তা হচ্ছে। আচ্ছা, আপনারা কি আমাকে বলতে পারবেন ও কোথায় যায়, কার সাথে যায়? স্যার কোথায় সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ ওর 2 বন্ধু আছে, ও ওদের সঙ্গেই সময় কাটায়, কিষান আর নমন। স্যার ওরা ওনার সঙ্গে কনস্ট্রাকশন সাইটে কাজ করতো। কিষান আর নমন, নিয়ে এসো ওদের। স্যার কিষান ও নমন আমাকে বলেছিল যেদিন ও নিখোঁজ হয় তার আগের রাতে ও তাদের সাথেই ছিল। স্যার স্যার কি হয়েছে? চল বলছি, আমি কিছু জানি না স্যার। স্যার এটা কি করছেন স্যার? স্যার আমার কথাটা তো শুনুন। আরে স্যার জানি না বলছি, আমি কিছু জানি না স্যার। চল। সাহেব, আমরা 3 জন যোধপুর থেকে একটু দূরে চলে গেছিলাম। সকাল 4টে 4:30 অবধি আমরা একসাথেই ছিলাম স্যার। আর তারপরে যে যার বাড়ি চলে আসি। দীপক বলেছিল যে ও বাসে চলে যাবে। কটা বাজে রে? আমি এখান থেকে বাস ধরে নিয়েছি, ঠিক আছে? আর তারপর ওকে ছেড়ে দিয়ে আমরা চলে আসি। তারপর কি হয়েছিল আমরা কিচ্ছু জানি না স্যার। শেষবার ওখানেই দেখেছিলাম, ও কাজে না আসায় আমরা ওর খোঁজ খবরও নিয়েছিলাম, কিন্তু কেউ ওর ব্যাপারে কিছুই বলতে পারেনি। কিন্তু অনিল রাঠোরের সঙ্গে আরো 2 জন ছিল যারা ওর আত্মীয় বলে পরিচয় দেয়। গোপাল আমাদেরও খুঁড়তো ভাই। ওরা বলেছিল গোপাল ওদের খুঁড়তো ভাই। পোস্টমর্টেম আর বাকি রিপোর্টও নিয়ে গেছে ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। The number you have dialed is currently স্যার, অনিল, শিবানী আর ওর ভাই 3 জনেরই ফোন বন্ধ। আমার মনে হয় এটা কোনো চক্রের কাজ, অথবা এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। লাশটাকে ওরা কেন ক্লেম করেছিল সেটা এখনো জানা যায়নি। স্যার, আমার কাছে অনিল রাঠোরের বাড়মেরের ঠিকানা আছে। ফোন নাম্বার ভুল দিয়েছে, হয়তো এই ঠিকানাটাও ভুল। আরে কি হলো? আমরা এখানে থাকতে পারবো না। কেন? আমাদের এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো। এই শোনো। হ্যাঁ স্যার, কি হয়েছে? এটা অনিল রাঠোরের বাড়ি তাই তো? না স্যার, এখানে তো কোনো অনিল রাঠোর থাকে না। পাক্কা এটা ওদের একটা চাল। 12/16 এটাই তো? হ্যাঁ স্যার, ঠিকানা তো এটাই। অনিল রাঠোর গোপাল সিং এর খুঁড়তো ভাই, ওই এর ঠিকানাটা দিয়েছিল। গোপাল সিং? হ্যাঁ গোপাল সিং। হ্যাঁ স্যার, এটা তো গোপাল সিং এরই বাড়ি।
অনিল রাঠোর তো বলেছিল গোপাল সিং ওর খুড়তুতো ভাই, আর ভুল বডি ক্লেম করে। স্যার তা তো আমি জানি না, কিন্তু এখানে গোপাল সিং তার স্ত্রী কবিতার সাথে থাকে। স্যার অনিল রাঠোর গোপাল সিং এর ওয়াইফের নাম কবিতাই বলেছিল। মনে হয় এটা একটা চক্রান্ত, এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। স্যার হয়তো যে গোপাল সিং এখানে থাকে সেই অনিল রাঠোর সেজে গিয়ে লাশটাকে গোপাল সিং নামে শনাক্ত করে নিয়ে যায়, যাতে নিজেকে মৃত প্রমাণ করতে পারে। দরজা ভেঙে ভেতরে তল্লাশি নাও। সারা ঘরে তল্লাশি চালাও। এই অনিল রাঠোর বড় ঠকবাজ মনে হচ্ছে। স্যার এটা গোপালের ওর স্ত্রী কবিতা। এই লোকটা বেশ ভালোই চাল চেলেছে। কিন্তু ধরা কেন পড়লো না? পেপারস ওয়ার্কের সময়ও কি আপনারা কিচ্ছু বুঝতে পারেননি? স্যার ওই লোকটা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যাই দিয়েছে সব অরিজিনাল মনে হয়েছে। অদ্ভুত ব্যাপার, ওই লোকটা আমাদেরই দেয়া বিজ্ঞাপনের ছবিটা ব্যবহার করেছে, মাফ করেছে, আর হয়তো ওটা দিয়েই ডুপ্লিকেট প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্স করিয়েছে। লোকটা অত্যন্ত ধুরন্ধর। সে নিজেকে অনিল রাঠোর বলে পরিচয় দিয়ে গোপাল সিং এর ম্যারেজ সার্টিফিকেট পেশ করে, যেটা তার কাছে ছিলই, কারণ সে তো নিজেই গোপাল সিং। সেই জন্য এই সমস্ত কাগজগুলো নকল বলে মনেই হয়। এই লোকটা এত বড় একটা ষড়যন্ত্র করলো, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা ওর উদ্দেশ্য আছে। স্যার হয়তো আমি ওদের উদ্দেশ্যটা জানি। স্যার পোস্টমর্টেমের রিপোর্টটা চাই স্যার, ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। ওই গোপালের মা আর ওর স্ত্রীর প্রয়োজন পড়বে, নইলে কোনো বেনিফিটসে পাবে না ওরা। বেনিফিটস, সুবিধা, ইন্স্যুরেন্স। নিজেকে মৃত প্রমাণিত করে অ্যাক্সিডেন্টাল ডেথ দেখিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা আদায় করা। তাহলে তো নিশ্চয়ই কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করেছে। আমাদের এটা জানতে হবে যে গত 5 মাসের মধ্যে গোপাল সিং এর নাম করে কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করা হয়েছে। কি ধরনের খেলা চলছিল, কি ষড়যন্ত্রই বা করা হচ্ছিল? একটা অজ্ঞাত পরিচয় বেওয়ারিশ লাশ নাম পেল, পরিচয় পেল, ডেথ সার্টিফিকেটও পেল, কিন্তু সবকিছু ভুয়ো আর জাল। মৃত ব্যক্তির মোবাইল ফোন একটি বাচ্চা পায় আর সে সেটা ব্যবহার করতে শুরু করে, আর তার থেকেই পুলিশের সামনে চলে আসে বিশাল একটা জোচ্চুরির ঘটনা। মৃত ব্যক্তি আসলে সে ছিল না যার দাবি করা হয়েছিল, বরং সে 5 মাস ধরে নিখোঁজ অন্য কেউ ছিল। অনিল রাঠোরই কি আসলে গোপাল সিং? নিজেকে মৃত প্রমাণ করার পিছনে তার উদ্দেশ্যটা কি ছিল, কি ইচ্ছা ছিল? এই মামলা আরও পরিষ্কার হবে পরের দিন, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।